আজকের গল্পটি সম্পূর্ণই কাল্পনিক। আজকের গল্পটির সাথে বাস্তবের অথবা আমার নিজের জীবনের কোনো মিল নেই। গল্পটি পাঠ করছি শুধুমাত্র গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে, তাই আপনাদের কাছে অনুরোধ গল্পটি গ্রহণ করুন শুধুমাত্র গল্প হিসেবে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আজ আমি আপনাদের সাথে একটি মধ্যবিত্ত পরিবারের অসহায় মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প শেয়ার করব। গল্পটির মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্বে থাকছে নানান রকম চমক, চরম উত্তেজনাপূর্ণ একটি গল্প আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন গল্পটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। গোকুলপুরের ছোট্ট একটা পাড়ার বিকাশ বাবুদের স্বপ্নের ছোট্ট বাড়ি। ছোট্ট পরিবার নিয়ে বেশ সুখেই দিন কাটছিল বিকাশবাবু ও বিদিশা দেবীর। ছেলে অবিনাশ ও মেয়ে অস্মিতা ওনাদের এই ছোট্ট সংসারকে ভরিয়ে রেখেছিল। হেসে খেলে দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু অনেকেরই সহ্য হলো না ওনাদের এই সুখ। সেদিন ছিল রবিবার। উইকেন্ডে অস্মিতা বাড়ি এসেছিল। দাদা অবিনাশও শনি রবিবারে বাড়ি ফেরে। তাই তারা সারা সপ্তাহ নিজেদের ব্যস্ত রেখে রবিবারের এই ছুটির দিনে পুরো পরিবারই মেতে ওঠে আনন্দে। মা, আজ কিন্তু আমার পছন্দের বিরিয়ানিটাই রান্না করো তুমি। দাদা তো কাল এসেছে, কাল ওর পছন্দের রান্না করে তুমি খাইয়েছো, তাই আজ আমার পছন্দের রান্নাই কিন্তু খাওয়াতে হবে। অস্মিতা ড্রয়িং রুমের সোফায় পা তুলে বেশ ভালো করে জমিয়ে বসে মাকে কথাগুলো বলল। গোকুলপুরের বুকে ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে, সাথে বৃষ্টিও পড়ছে অনেকক্ষণ ধরে। এই সুন্দর আবহাওয়ার পছন্দের খাওয়া দাওয়া আর পছন্দের গান হলে ছুটিটা বেশ জমেই যায়। অস্মিতা ছুটিটাকে উপভোগ করার জন্য মাকে বিরিয়ানি রান্না করতে বলল। বিদিশা দেবী বোধহয় রান্নাঘরের দিকেই যাচ্ছিলেন। মেয়ের কথা শুনে থেমে গিয়ে বললেন, এটা আবার নতুন কি অস্মিতা? সববারেই তো তোর পছন্দের রান্নাটাই হয়। দাদাকে যা করে দেওয়া হয় সে তো সেটাই খাই। তুই তো জেদ করিস এটা নিয়ে ওটা নিয়ে। হ্যাঁ, এটা ঠিক যে দাদা কিছু বলে না, কিন্তু এটাও তো বলে না যে অস্মি যেটা খাবে বলেছে ওটা ওকে রান্না করে খাওয়াও। কথাগুলো অভিমানের সুরে শেষ করেই অস্মিতা ঘুরে বসলো। মেয়ের বলার ভঙ্গি দেখে বিদিশা দেবী বললেন, তুই কি রে অস্মি, সারাক্ষণ বাড়ি এলেই দাদার সাথে খাওয়া নিয়ে ঝামেলা। ঠিক আছে, এত রাগের কিছু হয়নি, রান্না করে দিচ্ছি। তুই তো দাদাকে একটু ফোন করতো, সেই কোন দুপুরে ভাত খেয়ে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। এদিকে বৃষ্টির দাপটটাও বেড়ে চলেছে। শুনলাম ওপাড়ায় নাকি পার্টির কি ঝামেলা হয়েছে। ওসব শুনলেই ভয় করে বাপু। কত করে বললাম অবি, ওসব ঝামেলায় তুই জড়াস না। তুই বাইরে থাকিস, চাকরি করিস, শুধু শুধু দুটো দিন বাড়ি এসে কি লাভ বলতো এসব রাজনীতিতে জড়ানো? ভালো লাগে না আমার এসব। ঠিক আছে মা, তুমি শান্ত হও, আমি দাদাকে ফোন করছি। অস্মিতা সোফা ছেড়ে উঠে অবিনাশকে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা বিজি বলে, তার মানে অভি ফোনটা কেটে দিচ্ছে। অস্মিতা আবার ফোন করে। এবার অবিনাশ ফোন তুলে বলে, হ্যাঁ বল, কোথায় তুই? এত বৃষ্টির মধ্যে বাইরে আছিস কেন? মা বলল বাড়ি আয় তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আমি 5 মিনিটে আসছি। অস্মিতা ফোনটা রেখে মাকে বলল, দাদা বলল 5 মিনিটেই ফিরে আসছে। তুমি এসব বিষয়ে শুধুই বেশি চিন্তা করো। চলো তুমি রান্নাঘরে যাও, আমি একটু বাবার রুম থেকে এসে তোমাকে হেল্প করছি। না থাক, তোমার আর রান্নাঘরে আসার দরকার নেই, বাবার সাথে গল্প করো, আমি পারবো সবটা। ঠিক আছে। বিদিশা দেবী রান্নাঘরে চলে গেলে অস্মিতা লাফাতে লাফাতে গিয়ে বিকাশবাবুর রুমে ঢোকে। বাড়িতে থাকলে প্রায় সময় ওর বাবার সাথেই কেটে যায় গল্প করে। অস্মিতার সব আলোচিত সব কথাবার্তার সঙ্গী হলো ওর বাবা বিকাশবাবু। বকবক করে মেয়েটা সারাক্ষণ জ্বালিয়ে খেলেও ওনার কোনো ক্লান্তি নেই, বরং ভালোই লাগে মেয়ের কথাবার্তার মধ্যে হারিয়ে যেতে। কিছুক্ষণ বিকাশবাবুর সাথে গল্প করে সময়টা বেশ ভালোই কাটলো অস্মিতার। এদিকে অবিনাশও বাড়ি ফিরলো এই মাত্র। বৃষ্টিতে ভিজে নিয়ে একাকার হয়ে গেছে একেবারে। বাড়ি ফিরে সোজা বাথরুমে ঢুকে ভেজা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় ও। 5 মিনিট বলে প্রায় আধ ঘন্টা পর বাড়ি ফিরেছে দেখে বিদিশা দেবী এত দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করেন, কিন্তু অবিনাশ কিছু না বলে রুমে চলে যায়। ওকে কেমন মনমরা আর চুপচাপও লাগছে যেন। তবে বিদিশা দেবী ছেলেকে আর বিরক্ত না করে রান্নায় মন দেন। এই তোমরা সব কোথায় গেলে? খাবে এসো, বিরিয়ানি রেডি। খাবার টেবিল সাজিয়ে বিদিশা দেবী চিৎকার করে ডেকে বললেন সবাইকে। খাবার রেডি হয়ে গেছে শুনে অস্মিতা ছুটে এসে টেবিলের কাছে পৌঁছালো। এক এক করে বিকাশবাবু আর অবিনাশও টেবিলে এসে বসেন। সবাইকে প্লেটে বিরিয়ানি সাজিয়ে দিয়ে বিদিশা দেবী নিজেও বসেন অবিনাশের পাশে। ছেলেটা বাড়ি ফিরে আচমকাই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। বিদেশি দেবীর মনটাও হঠাৎ কেমন যেন করে উঠল।
মনে হলো খুব খারাপ কিছু হতে চলেছে ওনাদের সাথে। অবি, তোর কিছু সমস্যা হয়েছে? এত চুপচাপ কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? অবিনাশকে এতটা ঠান্ডা দেখে বিকাশবাবু জিজ্ঞেস করেন, কিন্তু অবিনাশ উত্তর না দিয়ে কথা চাপা দিয়ে বলেন, না না বাবা, তেমন কিছু নয়, এই বৃষ্টির মধ্যে একটু ভিজে গেছি তো, তাই শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, খেয়ে ঘুমিয়ে পড়ো। সবাই খাওয়া দাওয়া শুরু করবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। এখন প্রায় 9:30 বাজতে যায়। এই ঝড় বৃষ্টির মধ্যে এখন আবার কে আসলো? বিদিশা দেবী বিকাশবাবুর দিকে একবার তাকিয়ে খাবার ছেড়ে উঠে গেলেন দরজা খোলার জন্য, কিন্তু দরজা খোলার সাথে সাথেই কয়েকজন যেন সজোরে ওনাকে সরিয়ে দিয়ে ঘরের মধ্যে এসে ঢুকলো। বিদিশা দেবী কিছু জিজ্ঞেস করার আগেই লোকগুলো বিকাশবাবু আর অবিনাশের নাম ধরে চিৎকার করতে করতে ঘরময় খুঁজতে লাগলো ওনাদের। লোকগুলোর হাতে বিভিন্ন ধারালো অস্ত্র দেখে ভয়ে কেঁপে উঠলেন বিদিশা দেবী। কে আপনারা? এভাবে ঘরের মধ্যে ঢুকে এলেন কেন? আশ্চর্য! শুনছো? কোথায় গেলে তোমরা? অবি, দেখ বাবা, এরা কারা এভাবে ঘরের মধ্যে ঢুকে আসছে? কি অসভ্যতা এগুলো! বিদিশা দেবী চিৎকার করে কথাগুলো বলে উঠলেন। ওনার চিৎকারে ততক্ষণে বিকাশবাবু আর অবিনাশও ছুটে এসেছেন খাবার ছেড়ে। অস্মিতা খাবার ছেড়ে উঠে আসলেও এদিকটাই আসে না, এক কোণে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে। তার এসব চিৎকার চেঁচামেচি ঝামেলাতে বড্ড ভয় করে, তাই এক কোণে দাঁড়িয়ে থাকলো ভয়ে ভয়ে। ভেবেছিল দাদার সাথে কোনো ঝামেলা হয়েছিল, তাই লোকগুলো বাড়িতে এসেছে, ঝামেলা মিটে গেলেই চলে যাবে। কিন্তু লোকগুলোর এমন ব্যবহার দেখে আরো জড়সড় হয়ে গেল সে। বাইরে ঝামেলা করে এসে বাড়িতে লুকিয়ে বসে আছে। খুব শখ না রাজনীতি করার? তার যে দলের হয়ে কথা রাজনীতি করছিস সে দল তোকে কত টাকা খাইয়েছে? ওদের মধ্যে একটা লোক হাতে ধরে থাকা বড় ছুরিটাকে অবিনাশের সামনে উঁচিয়ে বলে উঠল। লোকটাকে দেখে মনে হলো বিরোধী পক্ষের খুব বড় নেতা, তবে এই গ্রামের লোক বলে তো মনে হলো না। অবিনাশ লোকটার কোনো কথা বুঝতে না পারে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কোনো রাজনীতি করি না, আর কোনো দলের হয়েও কথা বলি না। আপনার লোক তখন কথাটা তুললেন বলেই আমি তখন বলেছিলাম, তাছাড়া আমি তো বাড়িতেই থাকি না, এসব ঝামেলায় কেন জড়াতে যাব? আপনাকে নিশ্চয়ই কেউ কোনো ভুল খবর দিয়েছে, আমি রাজনীতি করি না। আমার মুখের ওপর কথা বলছিস? তুই জানিস এলাকায় কেউ আমার কথার ওপরে কথাই বলে না, আর তুই গলা উঁচিয়ে আমার সাথে কথা বলছিস, তাও আমার লোকের সামনে? লোকটা হম্বিতম্বি করে এগিয়ে আসলো অবিনাশের দিকে। লোকটাকে দেখে মনে হচ্ছে অবিনাশকে মারতে পারলেই শান্তি। কি হচ্ছে এসব? কারা আপনারা? এভাবে বাড়িতে ঢুকে এসে আমাদের ছেলেকে শাসাচ্ছেন কেন? বিকাশবাবুর কথা শুনে ওদের মধ্যে একজন লোক এসে বিকাশবাবুর কলার ধরতে গেলে অবিনাশ এসে বাধা দেয়। আরো বাধা দিতেই শুরু হয় ধস্তাধস্তি। বিদিশা দেবী ওনাদের থামানোর চেষ্টা করেন। অস্মিও ছুটে এসে ওর বাবা দাদাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের মতো গুন্ডাদের সাথে পেরে ওঠা কারোর পক্ষেই সম্ভব না। কিছুক্ষণ এরকম বাক বিতর্ক ধস্তাধস্তি চলতেই থাকে। হঠাৎ করে অস্মিতার চিৎকার শুনে বিদিশা দেবী ও বিকাশবাবু ঘুরে তাকান। দেখেন একটা লম্বা টাইপের লোক অস্মিতার ওপর জোর জবরদস্তি করছে। অস্মিতা চেষ্টা করেও সরাতে পারছে না লোকটাকে নিজের থেকে। এমন ভাবে অস্মিতার শরীরে চেপে যাচ্ছে যেন পারলে দু চোখ আর নখ দিয়ে হিংস্রভাবে ছিঁড়ে খায়। মানুষের মধ্যেকার এই হিংস্র রূপটা কবে সরবে কেউই জানে না, বাড়ির বাইরে হোক কিংবা ভিতরে। মেয়েরা সত্যিই কোথাও সুরক্ষিত নয়। বাড়ির বাইরে বেরোলে চোখ দিয়ে গিলে খায়, আর বাড়ির ভেতরে ঢুকেও আজ নখ দিয়ে ছিঁড়ে খেতে চাইছে মেয়েদের শরীর। আর কতদিন এভাবে চলবে তাও আমরা কেউ জানি না। কবে এই নৃশংসতার অবসান ঘটবে আমরা তাও জানি না। আর যেটা অস্মিতার সাথে ঘটেছে, দুদিন বাদে ঘটনাগুলো আরো কারোর বাড়ির মেয়ের সাথেও ঘটলো। কদিন পর দেখা যাবে পৃথিবীর সব মেয়েরাই এই হিংস্র পশুদের শিকার। বিকাশবাবু আর অবিনাশ অস্মিতার দিকে ছুটে আসতে চাইলে দুটো মোটা লোক ওদের টেনে ধরে আটকে রাখে। বিদিশা দেবী কপালে হাত চাপড়ে তখন থেকেই চিৎকার করে কাকুতি মিনতি করেই চলেছে, কিন্তু ওনার এই মিনতি হিংস্র পশুদের কানে পৌঁছাচ্ছেই না। ওরা এখন হিংস্রতার সাগরে ডুবে মেতে উঠেছে রক্ত খেলায়। তোমরা প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দাও, এভাবে ওর ক্ষতি করো না দয়া করে। মেয়েটার কি দোষ? তোমরা আমাকে শাস্তি দাও যা শাস্তি দেওয়ার, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দাও দয়া করে। বিকাশবাবুর কান্না ভেজা কণ্ঠস্বর কারোরই মনে নাড়া দিচ্ছে না। অবিনাশও কাঁদতে কাঁদতে অনুরোধ করে চলেছে ওর একমাত্র ছোট বোনকে ছেড়ে দিতে, কিন্তু জন্তুগুলো ওদের কথা না শুনে উল্টে ধারালো অস্ত্র দিয়ে অবিনাশের শরীরে আঘাত করে।
ওদিকে অস্মিতা নিজের গায়ে জোর দিয়ে তখনও থেকেই নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অত শক্তিশালী পুরুষগুলোর কাছে 22 বছরের ওই অস্মিতা যে কিছুতেই পেরে উঠছে না। আচ্ছা, অস্মিতা কি পারবে ওই হিংস্র পশুদের থেকে নিজেকে রক্ষা করতে? অস্মিতার পরিবার কি পারবে ওই হিংস্র জানোয়ার পশুদের থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতে? পরবর্তীতে থাকছে আরো বিভিন্ন ধরনের চমক। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই গল্পের সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখুন। আর কেমন লাগলো আজকের এই গল্পটা, প্রথম পর্বটি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমাকে পরবর্তী পর্বগুলিকে আরও সুন্দরভাবে পরিবেশন করতে উৎসাহিত করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের পর্ব নিয়ে। পরের পর্বটি আপনাদের জন্য খুবই চমকের এবং কষ্টের হতে চলেছে, এবং তারপরে থাকবে অস্মিতার ঘুরে দাঁড়ানোর লড়াই। কিভাবে এক অসহায় পরিবারের এক ছোট্ট মেয়েটি ঘুরে দাঁড়ালো এই নৃশংস সমাজের বিরুদ্ধে, কিভাবে তার পরিবারকে রক্ষা করলো, সবটাই থাকবে পরবর্তী পর্বগুলিতে। সাথে থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন পর্ব নিয়ে। এখন আমি আসি, নমস্কার।